বাংলা সাহিত্য পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অদ্বৈত মল্ল বর্মণের লেখা তিতাস একটি নদীর নাম উপন্যাসটি নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব উপন্যাসের লেখক অদ্বৈত মল্ল বর্মণের জন্ম, ছেলেবেলা, পড়াশোনা, কর্মজীবন নিয়ে। 1914 সালের 1 জানুয়ারি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কাছে গোকর্ণঘাট গ্রামে অদ্বৈত মল্ল বর্মণ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অধরচন্দ্র। তিনি পেশায় একজন মৎস্যজীবী ছিলেন। মালুপাড়ার অন্য পরিবারগুলোর মতো তাদের পরিবারও খুব দরিদ্র ছিল। 3 ভাই ও 1 বোনের মধ্যে অদ্বৈত ছিলেন দ্বিতীয়। দারিদ্র্যের সঙ্গে বাস, তাই ছেলেবেলাটা খুব যে স্বস্তিতে কেটেছে এমন নয়। যদিও আমৃত্যু এই দারিদ্র্য এবং নিঃসম্বলকে সঙ্গী করেই জীবন কেটেছে অদ্বৈতর। শৈশব কাটতে না কাটতেই হারিয়েছেন বাবা ও মাকে। শুধু তাই নয়, তার 2 ভাইও একে একে মারা যায় ওই ছোটবেলাতেই। এমনকি যে বোনকে সম্বল করে তার বেঁচে থাকা 20 বছর বয়স হতে না হতেই সেও মারা যায়। কাজেই ছোটবেলা থেকেই অদ্বৈতকে সঙ্গ দিয়েছে অবহেলা, দারিদ্র্য এবং মৃত্যুর মতো অনুষঙ্গ। কিন্তু হাল ছেড়ে দেননি তিনি যুদ্ধ চালিয়ে গিয়েছেন, জীবন যুদ্ধ। খুব ছোটবেলা থেকে বিভিন্ন বিষয়ে জানার ইচ্ছা অদ্বৈতর মধ্যে ভীষণভাবে ছিল। নিরক্ষর মালুদের মধ্যে থেকেও জ্ঞান অর্জনের নানা প্রয়াস তার মধ্যে দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া শহরের মাইনর স্কুলে তার বিদ্যার্থী জীবনের শুরু। তার জীবনকথার লেখক তপোধীর ভট্টাচার্য জানিয়েছেন, মালু সমাজের কয়েকজন চাঁদা তুলে অদ্বৈতের পড়াশোনার ব্যবস্থা করেন। তার মতে বিভিন্নভাবে লাঞ্ছিত মালু সমাজ তখন সামাজিক ও অর্থনৈতিক পীড়ন থেকে মুক্তির উপায় খুঁজছিল। অদ্বৈতই ছিল তাদের সেই মুক্তির ঘুড়ি। তাকে সামনে রেখে মালুরা দিন বদলের স্বপ্ন দেখছিল। মাইনর স্কুলে অদ্বৈত প্রথম হতেন বলেও জানিয়েছেন তপোধীর। এর পরের অধ্যায় নিয়ে শান্তনু কায়সার জানিয়েছেন, মাইনর স্কুলের পাঠ শেষে অদ্বৈত অন্নদা উচ্চ বিদ্যালয়ে পড়েন। 1933 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন তিনি। কিন্তু পরের বছর পড়াশোনা ছেড়ে দিয়ে অদ্বৈত কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে প্রথমে ত্রিপুরা হিতসাধনী সভার মুখপাত্র ত্রিপুরায় কাজ পেলেন অদ্বৈত মল্ল বর্মণ। তবে খুব বেশি দিন এই পত্রিকায় কাজ করেননি। কুমিল্লার নরেন্দ্রনাথ দত্ত তখন নবশক্তি নামে একটি পত্রিকা প্রকাশ করেন। সে কাগজের প্রধান সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। সহ-সম্পাদক হিসেবে সেখানে কাজ শুরু করেন অদ্বৈত। দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক সাগরময় ঘোষ এক জায়গায় লিখেছেন, নবশক্তি প্রকাশের সমস্ত দায়িত্ব একাই সামলাতেন অদ্বৈত। সাগরময় সে অসময় অদ্বৈতের সহকারী হিসেবে ওই পত্রিকায় কাজ করেন। দুজনের বেশ ঘনিষ্ঠতা ছিল। পরে সাগরময় যুগান্তর ঘুরে দেশ পত্রিকায় যোগ দেন। অদ্বৈত তখন নবশক্তির সম্পাদক। পর অদ্বৈত মল্ল বর্মণ মোহাম্মদী পত্রিকা নামের একটি মাসিক পত্রিকায় কাজ শুরু করেন। একই সঙ্গে তিনি দৈনিক আজাদ পত্রিকাতেও কাজ করতেন। দুটো পত্রিকারই দপ্তর একই বাড়িতে হওয়ায় কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। এ সময় তিনি লিখতেন উপন্যাস তিতাস একটি নদীর নাম। 7টি সংখ্যায় ধারাবাহিকভাবে সে লেখা প্রকাশিত হয় মোহাম্মদীতে। কিন্তু মাঝপথে চাকরি ছেড়ে দেওয়ায় লেখা শেষ করতে পারেনি অদ্বৈত। পাশাপাশি তার লেখা কয়েকটি কবিতাও ছাপা হয় এই পত্রিকায়। 1945 সালে সাগরময় ঘোষের আগ্রহে অদ্বৈত মল্ল বর্মণ আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর দেশ পত্রিকায় যোগ দেন। সাগরময় তখন এই পত্রিকার সহকারী সম্পাদক।
লেখালেখি। ছোটবেলা থেকেই সাহিত্যের বিভিন্ন ক্ষেত্র কবিতা, গল্প, নিবন্ধ লেখায় মনোনিবেশ করেন অদ্বৈত। কলকাতায় আসার পর তার লেখার পরিমাণ বেড়ে যায়। কর্মক্ষেত্রে যোগান দেওয়ার জন্য হলেও সেসব লেখায় অদ্বৈত নিজের ছাপ রাখতেন। বিশেষ করে প্রবন্ধের ক্ষেত্রে তার বিষয় ভাবনা বড় অন্যরকম ছিল। বারোমাসি গান, এদেশের ভিখারি সম্প্রদায়, পল্লী সঙ্গীতে পালা গান, পাখির গান, বরফের গান, ভাইফোঁটার গান, এমন সব আশ্চর্য বিষয় নিয়ে লেখার পাশাপাশি তিনি এই সময়ে ছোট গল্প ও উপন্যাসও লিখেছেন। তার মাত্র 4টি সংরক্ষিত গল্পের সন্ধান পাওয়া যায়। দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত তার অনুবাদমূলক রচনা জীবনতৃষা পাঠক মহলে বেশ সাড়া ফেলে। তিতাস ও অদ্বৈত। শৈশব ও কৈশোর যথেষ্ট অবমাননা ও দারিদ্র্যের মধ্যে কাটানোর পর কলকাতায় পৌঁছে যুবক অদ্বৈতর ভাগ্য যে ফিরেছিল এমন উল্লেখ কোথাও পাওয়া যায় না। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা বেরোচ্ছে, তবে সব লেখাই যে কাজের তাগিদে তেমন নয়। আসলে এসব লেখালেখির আড়ালে শিল্পী অদ্বৈত ব্যস্ত ছিলেন এক অনন্তের সন্ধানে। নিজের যাপন করা জীবন, ফেলে আসা অতীত, এমনকি বাংলাদেশের সেই প্রান্তিক এবং অবহেলিত মালুদের কথা একবারের জন্যও ভুলেননি তিনি। দেশ পত্রিকায় যোগ দেওয়ার পর শেষ না হওয়া তিতাস একটি নদীর নাম পূর্ণাঙ্গ করে তুলতে নতুনভাবে লেখা শুরু করেন তিনি। সমাজে অপাংক্তেয় নিম্নবর্গীয় ব্রাত্যজীবন এই উপন্যাসের আধার। এই উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন ঋত্বিক ঘটক। কলকাতায় আসার পর অদ্বৈত কখনো নিজের খেয়াল নেননি। মেসবাড়িতে থাকার খরচাপাতি সামলে উঠে খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে না পারেননি ঠিক করে। একদিকে দরিদ্র স্বজনদের চিন্তা আর অন্যদিকে বই কেনা, স্বাস্থ্য সম্পর্কে বড়ই বেখেয়াল হয়ে উঠেছিলেন দিন দিন। সাহেবরা যে সময়টায় কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন তাদের সংগ্রহের বইপত্র সবই প্রায় বেচে দিচ্ছেন অল্প দামে। সে সব নিয়েই কলেজ স্ট্রিট পাড়ায় জমে উঠছে পুরনো বইয়ের দোকান। অদ্বৈত ঘুরে ঘুরে সেই সব বই নিজের সংগ্রহে রাখতে শুরু করেন। কাজেই বই কেনার পেছনে যে বেশ টাকা পয়সা খরচা করতেন অদ্বৈত তা স্পষ্ট। তার মৃত্যুর পর সেসব বই রামমোহন লাইব্রেরি কর্তৃপক্ষকে দান করে দেওয়া হয়। সেই সময় রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে তিতাসপাড়ের মালু পরিবারগুলো উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে এসে পড়ে। কাজের ফাঁকে অদ্বৈত তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে দেখা করেন, এগিয়ে দেন অর্থ সাহায্য। অতিরিক্ত রোজগার করতে তাকে বিশ্বভারতীর গ্রন্থন বিভাগে আংশিক সময়ের কাজও নিতে হয়। কিন্তু শারীরিক পরিশ্রম ও মানসিক ধকল, এ দুয়ের চাপ নিতে নিজেকে যতটা সময় দেওয়া প্রয়োজন তা কখনোই দেননি অদ্বৈত। আর এ সময়েই তার যক্ষ্মা ধরা পড়ে। নিজে জানতেন এই ক্ষয়রোগের কথা, কাউকে কিছু বলতেন না। একে তার অন্তর্মুখী স্বভাব, দুইয়ে চাকরির নিরাপত্তা, রোগ গোপন করেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষমেশ সাগরময় ঘোষ এবং আনন্দবাজার গোষ্ঠীর অন্য সহকর্মীদের আন্তরিক চেষ্টায় তাকে কাছড়াপাড়ার যক্ষ্মা হাসপাতালে ভর্তি করা হয়। তিতাস একটি নদীর নাম গ্রন্থের প্রথম সংস্করণের প্রাক কথায় প্রকাশক লিখেছেন, আনন্দবাজার পত্রিকার অর্থানুকূল্যে অদ্বৈত স্বাভাবিকভাবেই রোগমুক্তির পথে অগ্রসর হইতেছিলেন। কিন্তু তাহার মৃত্যুর ইতিহাস অন্যরূপ। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর দিন গুনতে অদ্বৈত মোটেও রাজি ছিলেন না। একদিকে অসমাপ্ত উপন্যাস আর অন্যদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা তাকে শুভানুধ্যায়ীদের শত অনুরোধকে এড়িয়ে নারকেলডাঙ্গার ষষ্ঠীতলা রোডের বাড়িতে নিয়ে আসে। ওই বাড়িতেই 1951 সালের 16 এপ্রিল অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু হয়।